আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা মূলত পক্ষে যারা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ট্রেনিং করছেন বা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের ট্রেনিং করছেন, সেটা 3 মাসের ট্রেনিং হোক বা 6 মাসের ট্রেনিং অথবা ডিপ্লোমা করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করব আমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তাতে করে আমরা আমাদের যে মেনু সম্পর্কে যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। অর্থাৎ আমরা মেনুটা কিভাবে তৈরি করতে হয় অথবা মেনুটা কি জিনিস, মেনুটা কেন দরকার হয় এই ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস অথবা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের ক্ষেত্রে, সেটার আমরা গুরুত্বটা জানতে পারবো। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আমাদের মূল টপিকসের দিকে চলে যাই। সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে মেনুটা কি। মেনুটি খাদ্য এবং পানীয় আইটেমগুলির একটি তালিকা যা একটি খাদ্য পরিষেবার আউটলেট দ্বারা দেওয়া যেতে পারে। তাহলে মেনুটার শব্দের অর্থটা হচ্ছে মূলত পক্ষে একটা তালিকা তৈরি করা। সেটা খাদ্যের জন্য তালিকা হতে পারে অথবা সেটা পানীয়ের জন্য বা বেভারেজের জন্য তালিকা হতে পারে। মেনু রন্ধন প্রণালীর বেশিরভাগ পরিভাষার মতো এটার উৎপত্তি হচ্ছে ফরাসি ভাষা থেকে। এটি শেষ পর্যন্ত ল্যাটিন মিনুটাস থেকে উদ্ভূত হয়েছে বলে ধারণা করা হয়। ছোট কিছু তৈরি করা যার অর্থ মূল মেনুগুলি যা ভোক্তাদের পছন্দগুলি সরবরাহ করে তা একটি ছোট চকবোর্ডে প্রস্তুত করা হয়েছিল ফরাসি একটি কার্ডে, তাই ভাড়ার বিল থেকে বেছে নেওয়া খাবারগুলি হিসেবে বর্ণনা করা হয়, যেটার এলে কার্তে নামে পরিচিত ছিল। আর এই এলে কার্তে ওয়ার্ডটা মূলত পক্ষে এখন যারা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ট্রেনিং করছেন বা সার্ভিসে ট্রেনিং করছেন, তারা মেনুর মধ্যে এই এলে কার্তে ওয়ার্ডটা সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাবেন। মূলত পক্ষে ওয়ার্ডটা এসেছে ফরাসি একটা ওয়ার্ড। এরপর হচ্ছে এই এলে কাটতে পুনরুক্তা হচ্ছে মূলত পক্ষে অ্যাকর্ডিং টু দা বোর্ড, অর্থাৎ বোর্ডটা তৈরি করা অথবা বোর্ডটার মতে। এটাই ছিল মূলত পক্ষে মেনু সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। মেনু শব্দের অর্থটা কি এবং মেনু শব্দ কোথা থেকে এসেছে। আর বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত মেনুর যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এলে কার্তে। এখন আসি আমরা মেনুর কয়েকটা ছবি দেখব। এখানে বাংলাদেশে কয়েকটা হোটেল এন্ড রেস্টুরেন্টের মেনুর একটা চিত্র দেওয়া হয়েছে। মেনুটা মূলত পক্ষে এভাবে তৈরি করা হয়, প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা প্রাইস সহকারে মেনু তৈরি করা হয়ে থাকে। এখন আমরা দেখব একটি মেনুর গুরুত্ব, অর্থাৎ মেনুটা কেন জানা দরকার বা মেনুটা কেন তৈরি করতে হয়। তাহলে প্রথমত হচ্ছে বিক্রয় ক্ষেত্রে, মেনুটা বিক্রয় ক্ষেত্রে খুব বড় ধরনের একটা অবদান রাখে। এটি একটি দুর্দান্ত নীরব বিক্রয় ব্যক্তি এবং বিক্রয়কে উদ্দীপিত করে। এটার অর্থটা হচ্ছে মূলত পক্ষে যদি কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে মেনু দেওয়া থাকে, তাহলে কাস্টমারদের মূলত পক্ষে ওই প্রতিষ্ঠানের মধ্যে কি কি খাবার পাওয়া যাবে বা কি কি বেভারেজ আইটেম আছে, আমরা যা চাচ্ছি যা তা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা এবং প্রত্যেকটার কত প্রাইস, সেটা সম্পূর্ণরূপে এই চার্টটা থেকে অথবা যে ফাইলটা তৈরি করা হয় ওই ফাইলটা থেকে মূলত পক্ষে কাস্টমাররা সহজে পেয়ে থাকে, যার কারণে কাস্টমারদের ওই রেস্টুরেন্টের উপরে বা ওই হোটেলটার উপরে একটা সন্তোষজনক মনোভাব তৈরি হয়। এরপরে বলা হচ্ছে মেনু সংকলন করার সময় দুর্দান্ত কষ্ট করতে হয়, অর্থাৎ এই যে মেনুটা রেডি করতে হয় এই মেনুটার জন্য কিন্তু কষ্ট করতে হবে। প্রথমে আপনাকে খেয়াল করতে হবে, কারণ একটা রেস্টুরেন্ট অথবা একটা হোটেল যারা বিজনেস করে তারাই জানে হচ্ছে যে এই বিজনেসটা চালানোর জন্য তাদের কয়টা জায়গায় টাকা বিনিয়োগ করতে হয়। তো সবকিছুর উপর বিবেচনা করে মূলত পক্ষে মেনুটাকে এমন ভাবে তৈরি করতে হয় যাতে করে মালিকের লাভ্য অংশটা মোটামুটি থাকে, ক্ষতিটা যাতে বেশি না হয়। সেজন্য বলা হচ্ছে যে মূলত পক্ষে মেনুটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা ওটার উপর বেসিস করে তৈরি করা হয়ে থাকে। এরপর হচ্ছে প্রতিচ্ছবি। আমরা যেমন দেখি যে কোনো একটা বিজনেস করার আগে আমরা অনেকেই দেখি হচ্ছে ওই বিজনেস প্রতিষ্ঠানটার ব্যাপারে অনেকগুলো ব্যানার তৈরি করা হয়। কারণ হচ্ছে মূলত পক্ষে এটা হচ্ছে মার্কেটিং এর প্রধান একটা বিষয়। অর্থাৎ আমরা যে কাজটা করতে চাই বা যে কাজটা করব সেটা যদি আমরা আগে মার্কেটিং না করি অথবা মার্কেটিং সাইডটাকে যদি আমরা ধরতে না পারি, তাহলে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা সম্পূর্ণরূপে এবং ভালোভাবে করতে পারবো না। সেজন্য মূলত পক্ষে একটা রেস্টুরেন্টের বিজনেসের ক্ষেত্রে বা একটা হোটেলের বিজনেসের ক্ষেত্রে এই মেনুর গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেনুটা হচ্ছে ওই হোটেল বা রেস্টুরেন্টের একটা প্রতিচ্ছবি হিসেবে কাজ করে যে ওই হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে কোন কোন খাবার আইটেম গুলো রয়েছে এবং যে খাবার আইটেম গুলো রয়েছে সেগুলোর প্রাইসটা কত। আমরা এই হোটেলটা বা রেস্টুরেন্টের মধ্যে গেলে আমরা যে সুবিধাগুলো পেতে চাচ্ছি সেগুলো সম্পূর্ণরূপে পাবো কিনা, মূলত পক্ষে এই প্রতিচ্ছবিটা ওই রেস্টুরেন্ট বা ওই হোটেল কর্তৃপক্ষ আগে থেকে তৈরি করে রাখে কাস্টমাররা সহজেই সবকিছু পাওয়ার জন্য বা বোঝার জন্য। এরপর হচ্ছে পরিচয়। এটি রেস্তোরাঁর থিম শনাক্ত করে, অর্থাৎ এই যে মেনুটা রয়েছে এই মেনুটা মূলত পক্ষে এই রেস্তোরাঁটা কি রকম, অর্থাৎ এই রেস্তোরাঁটা কোন ধরনের রেস্তোরাঁ সেটা সম্পর্কে ধারণা দেয়। এরপর হচ্ছে অভিজ্ঞতা।
এটি ডাইনিং অভিজ্ঞতার অবদান রাখে। অতিথিরা মেনু সম্পর্কে কথা বলার জন্য কিছু খুঁজে পান এবং প্রায়শই বাড়ির জন্য মেনু সংগ্রহ করে থাকেন। এই যে অভিজ্ঞতাটা রয়েছে, অভিজ্ঞতাটা হচ্ছে মূলত পক্ষে আমরা জানি একটা রেস্টুরেন্ট গঠন করার সময় অবশ্যই যেমন রেস্টুরেন্টের ম্যানেজার থাকে, তারপর হচ্ছে একজন শেফ নিয়োগ করা থাকে। আমি প্রথমেই বলেছিলাম শেফ পেশাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটা পেশা। যাদের শেফ নিয়ে যারা ট্রেনিং করছেন বা শেফ নিয়ে যারা ডিপ্লোমা করছেন, আমি বলবো যে ওয়েলকাম, আপনারা কিন্তু অনেক ভালো কাজ করছেন, কারণ এই শেফের পেশাটা কিন্তু খুবই একটা সম্মানী পেশা। যদি আপনারা আপনাদের স্কিলটাকে হাই করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের লাইফের মধ্যে আপনারা শাইন করতে পারবেন, এটা আপনারা শিওর থাকতে পারেন। তো অভিজ্ঞতাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে আসি আমরা একটা রেস্টুরেন্ট তৈরি করার জন্য, যেমন বলছিলাম ম্যানেজার, এরপরে হচ্ছে একজন শেফ, এরপরে হচ্ছে কাস্টমার সার্ভিসের জন্য মূলত পক্ষে অনেক ধরনের স্টাফ নিয়োগ করা থাকে। তো যদি স্টাফ গুলো অভিজ্ঞতা সম্পন্ন না হয়, তাহলে যদি তাদের যদি কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কাস্টমারকে কিভাবে মেনু সম্পর্কে বোঝাতে হবে, কাস্টমারকে কিভাবে বলতে হবে, যে এই জিনিসগুলো আপনারা এখানে খুব সুন্দরভাবে পাবেন, সাজিয়ে গুছিয়ে রয়েছে, এবং যাতে করে মূলত পক্ষে কাস্টমারদের কোনো কষ্ট না হয় জিনিসগুলো পাওয়ার জন্য। তাহলে দেখা যাবে যে কাস্টমার আপনার এই প্রতিষ্ঠানটা সম্পর্কে তাদের একটা যেমন সুন্দর মনোভাব তৈরি হবে, ঠিক তেমনি এই সুন্দর মনোভাবটার জন্য অবশ্যই আপনারা উপকৃত হবেন, অর্থাৎ আপনার রেস্টুরেন্টের বিজনেসটা বা হোটেলের বিজনেসটা খুব ভালোভাবে চলবে। এরপরে আমরা দেখব হচ্ছে মূলত রেস্তোরাঁর যে তথ্যবহুল বিষয়টা রয়েছে, অর্থাৎ মেনুর গুরুত্বের মধ্যে যে তথ্যবহুল বিষয়টা রয়েছে, এটি অতিথিকে রেস্তোরাঁর প্রতিটি দিক সম্পর্কে অবহিত করে, যেমন একটি খাবারের দাম, বাজেট কত এবং একটি খাবারের বিবরণ সম্পর্কে দিয়ে থাকে। অর্থাৎ একটা মেনুর মধ্যে টোটাল বিষয়টা থাকে যে এটা এত টাকা প্রাইস, এটার মধ্যে আপনি এই অংশগুলো পাবেন, এটার মধ্যে এই আইটেম গুলো রয়েছে, এই খাবারের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়, এবং খাবারগুলো সদ্য রেডি করে দেওয়া হবে নাকি সদ্য একটু তৈরি করার জন্য সময় লাগবে, এই সবকিছু মূলত পক্ষে মেনুর মধ্যে সেট আপ করা হয়ে থাকে। এরপর হচ্ছে নির্দেশিকা। এটি অতিথিকে নিজের জন্য একটি ভালো পছন্দ করতে সহায়তা করে। মেনুটি বিভিন্ন কোর্সে বিভক্ত থাকে, প্রতিটি কোর্সের একটি পছন্দ রয়েছে যাতে অতিথি বিভিন্ন খাবার থেকে বেছে নিতে পারেন। তাহলে নির্দেশিকাটা আমি যে প্রথমে বলেছিলাম, মেনুটার মধ্যে সবকিছু আইটেম লিখা থাকে, সবকিছুর প্রাইস লিখা থাকে, এবং মেনুটার আরেকটা সুবিধা হচ্ছে মেনুটা একটা ডিরেকশন দেয়। কারণ আমরা সবাই জানি, যদি আমরা একটা পয়েন্ট পেতে চাই বা একটা বিষয় আমরা জানি যে যে যদি একটা স্যাম্পল হয়, যদি খাবারের একটা স্যাম্পল আমরা অর্ডার করি, তাহলে আমাকে কম ওয়েট করতে হবে। যদি আমরা খাবারের একটা প্যাকেজ, অর্থাৎ যেখানে ধরি আমরা 5টা আইটেম আছে অথবা 6টা আইটেম আছে, এরকম একটা প্যাকেজ আমরা অর্ডার করি, তাহলে আমাদের একটু বসতে হবে। তো এখন কথা হচ্ছে মেনুটা থাকার কারণে মূলত পক্ষে কাস্টমারদের এই কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে যায়, অথবা মেনুটা একটা নির্দেশিকা হিসেবে কাস্টমারের জন্য খুব ভালো একটা অবদান রাখে। এরপরে আমরা দেখব হচ্ছে মেনুর প্রকারসমূহ। মেনুটাকে কয়টা ভাগের উপর বেসিস করে বা কয়টা বিষয়ের উপর বেসিস করে মেনুটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে মূল্য অনুযায়ী মেনুটাকে তৈরি করা যায়, এরপর হচ্ছে সময়সূচি অনুযায়ী মেনুটাকে তৈরি করা যায়, এরপর হচ্ছে খাবারের সময় দ্বারা মেনুটাকে তৈরি করা যায়, এরপরে হচ্ছে বিশেষত্ব দ্বারা মূলত পক্ষে মেনুটাকে তৈরি করা যায়। এখন আসি আমরা এই বিষয়গুলোর সম্পূর্ণরূপে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দেখব। মূল্য অনুযায়ী মেনুটাকে কয়টা ভাগে ভাগ করা যায়, আমি প্রথমেই বলেছিলাম হচ্ছে বর্তমানে বিশ্বের মধ্যে এই দুটা ওয়ার্ড, এই যে এলে কাটতে মেনু এবং টেবল দি হোটে মেনু, এই জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে প্রচলিত। তো আপনারা সবাই চেষ্টা করবেন, যারা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অথবা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস নিয়ে ট্রেনিং করছেন, তারা এই কনসেপ্টটা যাতে ক্লিয়ার করে নেন যে এলে খাটতে মেনু বলতে কি বোঝায় এবং টেবল দা হতে মেনু বলতে কি বোঝায়। কারণ এই ওয়ার্ডটা আপনাদের সব সময় পরিচিত বা আপনাদের সব সময় পেশ করতে হবে এই ওয়ার্ডটা নিয়ে, এবং কাস্টমারের সাথে আপনার কথা বলতে হবে যে এই জিনিসগুলো এভাবে আছে স্যার, আপনারা এই জিনিসগুলো যদি চান আপনারা এই সার্ভিসটা নিতে পারেন। তো এলে কাটতে মেনু সম্পর্কে আমরা দেখি, যেটা হচ্ছে মূল্য অনুযায়ী মেনুটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলে কাটতে মেনু আর একটা হচ্ছে টেবল দা হুতে মেনু। তাহলে আমরা কি বললাম, মূল্য অনুযায়ী মেনুটাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এলে কাটতে মেনু আর একটা হচ্ছে টেবল দা হুতে মেনু। প্রতিটি খাবারের আইটেমের দাম পৃথকভাবে এলে কাটতে মেনুতে সেট আপ করা হয়ে থাকে। অতিথি অর্ডার অনুযায়ী তৈরি মেনু ডিশগুলি থেকে যে কোনো কিছু বেছে নিতে পারেন এই অতিথিরা। ডিশগুলি সংশোধনও করা যেতে পারে। এলে কাটতে মেনুটা হচ্ছে এমন একটা মেনু যে মেনুটাকে চাইলে অতিথির পছন্দ অনুসারে সে পরিবর্তন করে নিতে পারে। অথবা দেখা গেল যে অতিথি একটা অর্ডার করেছে, একটা প্যাকেজের অর্ডার করেছে, ওই প্যাকেজটার মধ্যে 5টা আইটেম আছে, ওই 5টা আইটেমের মধ্যে হয়তোবা তার 4টা আইটেম পছন্দ হচ্ছে, একটা আইটেম পছন্দ হচ্ছে না। তাহলে সে এই 4টা আইটেমের মধ্যে 5টা আইটেমের যে 4টা পছন্দ হয়েছে সেটা রেখে বাকি যেটা পছন্দ হচ্ছে না সেটা পরিবর্তন করে আরেকটা আইটেম সে অর্ডার করতে পারে। এই সুযোগটা কিন্তু এলি কাটতে মেনুর মধ্যে রয়েছে।
এখন আমরা দেখবো হচ্ছে টেবল দা হুতে মেনু। টেবল দা হুতে মেনু হচ্ছে মূলত পক্ষে এটা হচ্ছে মূল্য নির্ধারণ করা হয়। অতিথির একটি সীমিত পছন্দ আছে, আগে থেকে প্রস্তুত মতো তৈরি খাবার থালা বাসন পরিবর্তন করা যাবে না। এই টেবল দা হুতে মেনুটা হচ্ছে মূলত পক্ষে একদম সেট আপ করা এই মেনুটা, অর্থাৎ এখানে আপনার 5টা আইটেম আছে, অবশ্যই আপনার 5টা আইটেম আপনার পছন্দ হোক বা না হোক, এই 5টা আইটেম দিয়ে আপনারা যে আতিথেয়তা পেতে চাচ্ছেন এটা আপনাদের পেতে হবে বা আপনাদের এটা গ্রহণ করতে হবে। এখানে আপনি প্যাকেজের বাইরে কোনো কিছু আপনি অর্ডার করতে পারবেন না, সবকিছু প্যাকেজ অনুসারেই হবে এবং সবকিছু আগে থেকে প্রস্তুত থাকবে, আপনারা আসলে সেটা আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। তো এটাই হচ্ছে টেবল দা হুতে মেনু এবং এলে কার্তে মেনুর সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা এবং তাদের ডিফারেন্সিয়েশনটা। তো আমি আবার একটু বলছি, এলে কার্তে মেনুটার মধ্যে যে আইটেমগুলো অর্ডার করা হয় সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন আনা যায়, কাস্টমার চাইলে কিছু পরিবর্তন করতে পারে এই এলে কার্তে মেনুর মধ্যে, কিন্তু টেবল দা হুতে মেনুর মধ্যে কোনোদিনও কাস্টমার সেটা পরিবর্তন করতে পারবে না। প্যাকেজের মধ্যে যতটুকু আইটেম থাকবে সবগুলো আইটেম কাস্টমারদের সামনে উপস্থিত করা হবে, যদি তাদের পছন্দ না হয় তাহলে সেটা না খেয়ে চলে যেতে পারে, কিন্তু এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তো এখানে কতগুলো চিত্র দেওয়া আছে, এলে কার্তে মেনু, তারপর হচ্ছে টেবল দা হুতে মেনু, এই জিনিসগুলোর চিত্র দেওয়া আছে। এলে কার্তে মেনু হচ্ছে যে এরকম আইটেম, যেটা আপনাদের লেফট সাইডে দেখা হচ্ছে। এরপর টেবল দা হুতে মেনুর যে কার্ডটা তৈরি করতে হয় এটা এভাবে তৈরি করতে হয়। এখন আমরা দেখব হচ্ছে এই এলে কার্তে মেনু এবং টেবল দা হুতে মেনুর পার্থক্যটা। আমি প্রথমেই বলেছিলাম যারা ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড ফুড এন্ড বেভারেজ সার্ভিস নিয়ে ট্রেনিং করছেন তাদের জন্য এলে কার্তে এবং টেবল দি হুতে এই ওয়ার্ড গুলো খুবই 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 ইম্পর্টেন্ট। সেজন্য আপনাদের এইগুলো সম্পর্কে সম্পূর্ণরূপে ভালোভাবে জানতে হবে। তো আমরা এলে কার্তে মেনু এবং টেবল দা হুতে মেনুর পার্থক্যগুলো একটু দেখি। প্রথম পার্থক্যটা হচ্ছে খাদ্য একটি আধা প্রস্তুত আকারে রাখা হয় এবং পরিবেশন করতে সময় নেয়। এরপরে হচ্ছে টেবল দা হতে মেনু হচ্ছে খাদ্য সম্পূর্ণরূপে প্রস্তুত আকারে রাখা হয় এবং অবিলম্বে পরিবেশন করা যেতে পারে এই টেবল দা হতে মেনুটা, অর্থাৎ খাদ্য আগে থেকে রেডি করা থাকে, কাস্টমার যখন অর্ডার করে তখন প্যাকেজ অনুসারে খাবারগুলো পরিবেশন করা হয়ে থাকে। এরপরে হচ্ছে 2 নম্বর পার্থক্যটা আমরা দেখি, খাদ্য আইটেমগুলি স্বতন্ত্রভাবে পরিবেশন করা হয় এবং অতিথিরা যা অর্ডার করে তার জন্য অর্থ প্রদান করে থাকেন, অর্থাৎ এখানে স্পেসিফিক ভাবে অর্ডার করা হয় এবং ওই স্পেসিফিক ভাবে তারা কাস্টমাররা তার সার্ভিসটা পেতে পারে। কিন্তু টেবল দা হতে মেনুর একটা সমস্যা হচ্ছে তারা মেনু সম্মিলিতভাবে মূল্য নির্ধারণ করা হয়, অর্থাৎ এখানে প্যাকেজের মধ্যে যতটা আইটেম আছে সবগুলো আইটেমের জন্য মূলত পক্ষে প্যাকেজটা রেডি করা হয় এবং দামটা নির্ধারণ করা হয়ে থাকে। গ্রাহককে সম্পূর্ণ মেনুর জন্য অর্থ প্রদান করতে হবে, তিনি একটি নির্দিষ্ট খাবার গ্রহণ করুক বা না করুক। তাহলে টেবল দাবুতে মেনুটা হচ্ছে মূলত পক্ষে যে প্যাকেজের মধ্যে যতটা আইটেম আছে সেটা গ্রাহক পছন্দ করুক বা না করুক ততটা আইটেম তার সামনে উপস্থাপন করা হবে। এখন হচ্ছে গ্রাহক পছন্দ করুক বা না করুক, তার খেতে ইচ্ছে করলে খাবে, খেতে ইচ্ছে না করলে খাবে না। তো এটাই হচ্ছে মূলত পক্ষে মূল একটা পার্থক্য এলে কার্তে মেনু এবং টেবল দেখতে মেনুর মধ্যে। এই পার্থক্যটা আমি আবার একটু বলছি, বারবার বলছি এই কারণে যে কারণ এই ওয়ার্ড গুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের অবশ্যই অবশ্যই ওয়ার্ড গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে, এই জন্য মূলত পক্ষে কথাগুলো বারবার বলা। তো এলে কার্তে মেনুর পার্থক্যটা হচ্ছে মূলত পক্ষে এলে কার্তে মেনু এবং টেবল দা হতে মেনুর পার্থক্য হচ্ছে তারা এলে কার্তে মেনুতে আইটেম পরিবর্তন করতে পারে বাট আইটেম গুলোর স্পেসিফিক ভাবে দাম দেওয়া হয়, কিন্তু টেবল দা হতে মেনুর মধ্যে হচ্ছে প্যাকেজ অনুসারে দাম আগে থেকে ফিট করে রাখতে হয় বা প্যাকেজ অনুসারে দাম দিতে হয়, এখানে খাবার আইটেম চেঞ্জ করার কোনো সুযোগ নেই। 3 নম্বর পার্থক্যটা হচ্ছে বিশাল পছন্দ আছে, মেনুটি খুবই বিস্তৃত এলে কার্তে মেনুটা, কারণ আপনি চয়েস করে নিতে পাচ্ছেন, এই জন্য অবশ্যই এলে কার্তে মেনুটা বিস্তৃত হবে। কিন্তু টেবল দা হতে মেনুটা হচ্ছে অনেকের প্যাকেজ গুলো পছন্দ নাও হতে পারে, সাপোজ একটা প্যাকেজ করা হয়েছে 5টা আইটেমের, অথবা একটা প্যাকেজ করা হয়েছে 3টা আইটেমের, অথবা অথবা একটা প্যাকেজ করা হয়েছে 7টা আইটেমের। এখন দেখা গেল 5টা আইটেম খুবই পছন্দ হচ্ছে কিন্তু 2টা আইটেম পছন্দ হচ্ছে না, অথবা 3টা আইটেম পছন্দ হচ্ছে, দুইটা অথবা একটা আইটেম পছন্দ হচ্ছে না। তো এই ক্ষেত্রে মূলত পক্ষে টেবল দা হতে মেনু কিছুই করতে পারবে না, এই জন্য বলা হচ্ছে যে টেবল দা হতে মেনুর ক্ষেত্রে সীমিত বা কোনো বিকল্প নেই এবং মেনুটা তুলনামূলকভাবে খুবই ছোট হয়। এরপর হচ্ছে এলে কার্তে মেনুর 4 নম্বর পার্থক্যটা আমরা দেখি, অর্ডার করা খাবার অনুযায়ী রূপরেখা করা হয়। টেবল দা হুতে মেনুটা হচ্ছে মেনুটি আগে থেকে জানা থাকায় পুরো মেনুটির জন্য সিলভার আগে থেকে রাখা হয়ে থাকে, অর্থাৎ খাবারগুলো আগে থেকে টেবিলের মধ্যে রেডি করে রাখা হয়, অর্থাৎ প্লেটগুলো রেডি করে রাখা হয়। টেবিল দা হতে মেনুর জন্য যেহেতু খাবারের আইটেম গুলো কি কি আছে সেগুলো জানা থাকে, সেজন্য আগে থেকে কতজন আসবে গেস্ট তাদের জন্য, অথবা আইটেমের মধ্যে 7টা বিষয় রয়েছে বা 7 জন গেস্টের কথা বলা হয়েছে, ওই 7 জনের জন্য ওই আইটেমটা আগে থেকে রেডি করার জন্য মূলত পক্ষে যে ফার্স্ট যে কাজগুলো আছে এগুলো টেবিলের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। তো এটাই হচ্ছে মূলত পক্ষে 4 নম্বর পার্থক্য। তো আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছেন যে এলে কার্তে মেনু এবং টেবল দা হতে মেনুর মধ্যে কি পার্থক্য রয়েছে। আর যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে ভিডিওটা আবার রিমেইনিং করে সামান্য করে একটু দেখুন, তাহলে অবশ্যই অবশ্যই জিনিসগুলো আবার ক্লিয়ার হয়ে নিতে পারবেন। এখন আমরা দেখব
মূলত পক্ষে কম্বিনেশন মেনু। কম্বিনেশন মেনুটা কি? তাহলে কম্বিনেশন ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারতেছি এই মেনুটা হচ্ছে একত্রে প্রকাশ করবে। তো একত্রে প্রকাশ করবে বলছে অর্থাৎ উভয়ই একত্রে প্রকাশ করে এলে কার্তে এবং টেবল দেখোতে মেনু একসাথে করে মূলত পক্ষে যে মেনুটা প্রকাশ করা হয় তাকে বলা হয় কম্বিনেশন মেনু। তাহলে কম্বিনেশন মেনু কাকে বলে? কম্বিনেশন মেনুটা হচ্ছে যে মেনুটাকে মধ্যে এলে কার্তে এবং টেবল দেখোতে দুটো একসাথে ব্যবহার করা হয় তাকে মূলত পক্ষে কম্বিনেশন মেনু বলা হয়ে থাকে। এখন আসি আমরা ২ নম্বর স্টেপ, যে খাবারের সময়সূচি দ্বারা মেনুকে কয়টা ভাগে ভাগ করা যায়। তাহলে খাবারের সময়সূচি দ্বারা মেনুটাকে অনেক ভাবে ভাগ করা যায়। তার প্রথম ভাগটা হচ্ছে নির্দিষ্ট মেনু। তাহলে নির্দিষ্ট কথাটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা জানি দিনের শুরু হয় ৬টা থেকে, তারপর হচ্ছে ৬টা থেকে ৯টা পর্যন্ত একটা সময়, ৯টা থেকে ১২টা পর্যন্ত একটা সময়, ১২টা থেকে ৩টা পর্যন্ত একটা সময়, ৩টা থেকে ৬টা পর্যন্ত একটা সময়, তারপর হচ্ছে ৬টা থেকে ৯টা পর্যন্ত একটা সময়, ঠিক সেম। অর্থাৎ শুরু হয় ৬টা থেকে ৯টা পর্যন্ত, এরপরে ৯টা থেকে ১২টা পর্যন্ত। তো এখন অনেক মানুষের অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তারা অনেকে ৬টা থেকে ৯টার মধ্যে যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলো খেতে পছন্দ করে, আবার অনেক মানুষের বৈশিষ্ট্য রয়েছে তারা ৯টা থেকে ১২টার মধ্যে যে মেনুগুলো তৈরি করা হয় সেগুলো ব্রেকফাস্ট হিসেবে খাইতে খুব পছন্দ করে। এরপরে আরো কতগুলো মানুষ রয়েছে যে তারা দুপুরবেলার খাবারটা ১২টা থেকে ৩টার মধ্যে খেতে পছন্দ করে, আবার অনেকেই আছে তারা ৩টা থেকে ৬টার ভিতরে খাবারগুলো খেতে পছন্দ করে। তো এইটাই হচ্ছে মূলত পক্ষে নির্দিষ্ট একটা বেসিসের উপর ভাগ করে অর্থাৎ নির্দিষ্ট একটা বেসিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তাহলে আমরা একটু দেখি মেনু যা কখনো সময়ের জন্য পরিবর্তন হয় না, বিশেষ করে এমন প্রতিষ্ঠানগুলিতে ব্যবহৃত হয় যেখানে অতিথিদের কম ফ্রিকোয়েন্সি রয়েছে যারা একটি সংক্ষিপ্ত পরিদর্শনের জন্য আসেন। এছাড়াও ফাস্ট ফুড জয়েন্ট এবং অন্যান্য কিছু ক্যাটারিং প্রতিষ্ঠানে ব্যাপকভাবে এই মেনুগুলো ব্যবহৃত হয়ে থাকে। এবার আসি আমরা মেনুর ২ নাম্বার, যে নির্দিষ্ট সময়ের উপর বেসিস করে যে মেনুগুলো তৈরি করা হয় তার ২ নাম্বার অপশনটা হচ্ছে সাইক্লিক মেনু। ২ নাম্বার অপশনটা হচ্ছে সাইক্লিক মেনু। তাহলে মেনু যা একটি নির্দিষ্ট সময়ের পরে পরিবর্তিত হয়, দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হতে পারে সেটা। তারপর হচ্ছে এই মেনুটার কথা হচ্ছে মূলত পক্ষে আমাদের আশেপাশে যে ছোট হোটেলগুলো রয়েছে অথবা আমাদের আশেপাশে যে মোটামুটি ভালো যে রেস্টুরেন্ট গুলো রয়েছে, আমরা এই রেস্টুরেন্ট গুলোর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাই। তার একটা বৈশিষ্ট্য বলি বিরিয়ানি। এটা সবচেয়ে বেশি চলে কক্সবাজারে বলি বা চট্টগ্রামের বলি, যেগুলো পর্যটন অঞ্চল রয়েছে এগুলোতে। কারণ ওইসব জায়গায় বা ওই রেস্টুরেন্ট গুলোর মধ্যে সপ্তাহ ব্যাপী, অর্থাৎ সেটা শুক্রবারে হতে পারে অথবা সেটা বৃহস্পতিবারে হতে পারে অথবা সেটা শনিবারে হতে পারে অথবা সেটা মঙ্গলবারে হতে পারে, যে কোনো একটা সময় রয়েছে যে সময়টার মধ্যে স্পেসিফিক একটা আইটেম তৈরি করা হয় এবং ওই স্পেসিফিক আইটেমটা রোটেট করে বলতে সেটা সপ্তাহ বা আজকে এক সপ্তাহে একটা করলো, কালকে আরেকটা করলো, অর্থাৎ আগামী সপ্তাহে আরেকটা করলো, এর পরের সপ্তাহে আরেকটা করলো, এভাবে রোটেট করে করে মূলত পক্ষে কাস্টমারদের আকর্ষণ করা হয়। এটাকে বলা হয়ে থাকে সাইক্লিক মেনু। এরপরে আসি আমরা ৩ নাম্বার দা মেনুটাকে খাবারের সময় দ্বারা মেনুটাকে ভাগ করা যায়। তাহলে ১ নাম্বার ভাগ হচ্ছে ব্রেকফাস্ট মেনু। তাহলে ব্রেকফাস্ট মেনু বলতে ওই যে প্রথমে বললাম আমাদের সময়ের কিন্তু একটা ভাগ রয়েছে। যেমন ৬টা থেকে ৯টা, ৯টা থেকে ১২টা, এরপরে হচ্ছে ১২টা থেকে ৩টা, ৩টা থেকে ৬টা, সেম ভাবে রোটেট হয় বা সাইক্লিক হয়। তো এখন কথা হচ্ছে যে ব্রেকফাস্ট মেনু গুলো হচ্ছে মেনু প্রাতরাশের বা ব্রেকফাস্টের জন্য বিভিন্ন খাবার সরবরাহ করে থাকে। এই যে ৬টা থেকে ৯টার মধ্যে যে খাবারটা হয় মূলত পক্ষে এটাকে আমরা ব্রেকফাস্টের মধ্যে ফেলতে পারি। এরপরে ৯টা থেকে আমরা লেট ব্রেকফাস্ট হিসেবে এটাকে আখ্যায়িত করতে পারি। যে ৯টা থেকে ১২টার মধ্যে যে সময়টুকু রয়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে খাবারের সময়সূচি অনুযায়ী ২ ভাবে, অর্থাৎ প্রথম ভাগটা ছিল হচ্ছে প্রাতরাশ হিসেবে, দ্বিতীয় ভাগটা হচ্ছে মধ্যাহ্নভোজন মেনু। মধ্যাহ্নভোজনের সময়ের জন্য নির্দিষ্ট বিভিন্ন খাবার সরবরাহ করে থাকে। যেমন একেকটা রেস্টুরেন্টের মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য দেখি, সকালবেলায় তারা নাস্তা তৈরি করে। সেটা রুটি হতে পারে, পরোটা হইতে পারে। তো এই আইটেমগুলো তৈরি করে। কিন্তু দুপুরবেলা দেখা হচ্ছে তারা সম্পূর্ণরূপে খাবারের আইটেমগুলো তৈরি করে। ওই সময় আপনি হাজারো খুঁজলে এখানে সকালবেলার পরোটা, সকালবেলার নাড়ুটিগুলো আপনি খুঁজে পাবেন না। তো এটা তারপরে হচ্ছে বিকাল বেলায়। বিকাল বেলায় দেখা যায় হচ্ছে তারা পরোটা তৈরি করলো, নাড়ুটি তৈরি করলো। এরপরে আবার এক্সট্রা ভাবে তারা নতুন ভাবে কিন্তু ডিম পরোটা নামক একটা জিনিস তৈরি করে থাকে। তো হরেক রকমের আইটেম তৈরি করে থাকে। অর্থাৎ সকালের আইটেমের সাথে বিকালের আইটেমের মধ্যে সামান্য সিমিলারিটি থাকে। কিন্তু বিকালের আইটেমের মধ্যে দেখা যাচ্ছে আরো কিছু নতুন আইটেম তৈরি করে থাকে। তো এটা হচ্ছে মানুষের চাহিদা, কাস্টমারের চাহিদা। তো এই চাহিদা অনুসারে মূলত পক্ষে মেনুগুলোকে ভাগ করা হয়ে থাকে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খাবারের সময়সূচি অনুযায়ী। আমরা প্রথমে দেখেছিলাম ব্রেকফাস্টের মেনু, এখন দেখতে পাচ্ছি আমরা মধ্যাহ্ন ভোজনের মেনু। এরপরে দেখবো আমরা ডিনার মেনু। ৩ নাম্বারটা হচ্ছে ডিনার মেনু। ডিনার মেনু হচ্ছে বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করে এবং সাধারণত একটি অ্যালকোহল যুক্ত মেনু হিসেবে এখানে আমরা আখ্যায়িত করতে পারি। অর্থাৎ ডিনার মেনুতে অবশ্যই পানীয় থাকতে পারে।
দুপুরে যেমন থাকে তেমনি সেটা ডিনার মেনুতেও থাকতে পারে, তবে ডিনার মেনুতে একটু স্পেসিফিক ভাবেই থাকে আর কি, এই জন্য মূলত পক্ষে এখানে এই জিনিসগুলো বেভারেজের কথাটা বলা হচ্ছে। এরপর হচ্ছে ব্রাঞ্চ মেনু। ব্রাঞ্চ মেনুটা কি? অতিথিদের জন্য ডিজাইন করা মেনু, যারা সকালে দেরিতে উঠতে চান তাদের জন্য মূলত এই ব্রাঞ্চ মেনু গুলো তৈরি করা হয়। ওই যে প্রথমে বললাম ৬টা থেকে ৯টা কয়েকজন উঠে যায়, বা অনেক মানুষই যারা জব করেন তাদের ৬টা থেকে ৯টার মধ্যে রেডি হয়ে জব সেক্টরে চলে যেতে হয়, তাদের জন্য ব্রেকফাস্ট কিন্তু অনেকেই আছেন। তো এটা মূলত স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় সবচেয়ে বেশি হয়ে থাকে ব্রাঞ্চ মেনুটা। সেটা হচ্ছে ৯টা থেকে ১২টার দিকে ঘুম থেকে উঠে মোটামুটি নাস্তা কষ্ট করে নাস্তা করতে যাওয়া হয়। তো এটাকে আমরা মূলত ব্রাঞ্চ মেনুর মধ্যেই ফেলবো। তো ব্রাঞ্চ প্রাতরস বা ব্রাঞ্চ ব্রেকফাস্ট এবং মধ্যাহ্নভোজনের সংমিশ্রণ আমরা বলতে পারি। কারণ ৯টা থেকে ১২টা বলতে গেলে কি প্রায় দুপুরের কাছাকাছি হয়ে আসে, এজন্য বলা হচ্ছে যে এটা মধ্যাহ্নভোজনের সংমিশ্রণ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। এবং প্রাতরাশের সময়ের বাইরে ভালোভাবে ছড়িয়ে পড়ে এই অংশটা। এরপরে হচ্ছে ফাইনাল যেটা আছে যে স্ন্যাক মেনু। স্ন্যাক মেনু, এই মেনুটা হচ্ছে বড় খাবারের মধ্যে দ্রুত খাবার সরবরাহ করার জন্য ডিজাইন করা মেনু। এই স্ন্যাক মেনুটা হচ্ছে বড় বড় যে খাবারের আইটেম গুলো তৈরি করা হয় এগুলোর মধ্যে খুব সহজে এবং খুব দ্রুততার সহিত পাওয়া যায় এরকম কতগুলো মেনু, স্ন্যাক মেনু। তো শিক্ষার্থী এবং নৈমিত্তিক ভোজনকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় এই মেনুটা হচ্ছে স্ন্যাক মেনু। হালকা দাম এবং অংশের আকারে বা অর্থাৎ হালকা অংশের আকারে ছোট, বা এটা যদি সাইজে একটু ছোট হয়ে থাকে কিন্তু দামও কিন্তু ছোট হয়, কিন্তু এটা শিক্ষার্থী সহ অনেক মানুষের সবচেয়ে বেশি বেশি পরিমাণে পছন্দ হচ্ছে এই স্ন্যাক মেনুটা। কারণ ৯টা থেকেই তো ১২টার মধ্যে সবচেয়ে বেশি কিছুই হয়, তাই না? তো এই জন্যই মূলত ওই সময়ে যে আইটেম গুলো তৈরি করা হয় তার উপর বেসিস করে, অর্থাৎ ওই ধরনের কাস্টমারদের উপর বেসিস করে ওই আইটেম গুলো তৈরি করতে হয় বা তৈরি করে থাকে হোটেল এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এরপরে আসি আমরা বিশেষত্ব দ্বারা মেনুগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয় সেটা দেখব। বিশেষত্ব দ্বারা মেনুটাকে অনেক ভাবে ভাগ করা হয়, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফুল সাইট মেনু। ফুল সাইট এলাকার ছোট খাবার সরবরাহ করার জন্য ডিজাইন করা একটা মেনু। এরপর হচ্ছে শিশুদের মেনু, বাচ্চাদের জন্য ডিজাইন করা মেনু। এটা হচ্ছে বিশেষত্ব মেনু। এরপরে আসি আমরা ডায়েট মেনু, অর্থাৎ এটা হচ্ছে মূলত তৈরি করা হয় যারা ভেজিটেরিয়ান রয়েছে অথবা যারা ডায়েট করছে তাদের জন্য, বা তাদের কথা মাথায় রেখে মূলত ডায়েট মেনু গুলো তৈরি করা হয়ে থাকে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য। এরপর হচ্ছে ওয়াইন মেনু, বিভিন্ন ধরনের ওয়াইন সরবরাহে বিশেষজ্ঞ অথবা অনেক ধরনের যাদের বেভারেজের একটু আসক্ত থাকে তারা মূলত এই ধরনের মেনুগুলো গ্রহণ করতে পারে। তবে ওয়াইন মেনুটা মূলত পাবের মধ্যে গিয়ে সবচেয়ে বেশি এই সরবরাহটা ভালোমতো পাওয়া যায়। রেস্টুরেন্টের মধ্যে ক্ষেত্রে কিন্তু বেভারেজের এত বেশি আইটেম থাকে না। তো মূলত এটা পাবের মধ্যেই থাকে। তো আমরা পাবের একটা মেনুর অংশ হিসেবে আমরা এটাকে আখ্যায়িত করতে পারি। এরপর হচ্ছে মেনুর পরিকল্পনা। মেনু পরিকল্পনা সমূহ কিসের জন্য বা মেনুর পরিকল্পনাটা আসলে কি আমরা সেটা জানবো। তো মেনু পরিকল্পনা হলো সময়ের আগে খাবার আয়োজনের প্রক্রিয়া। তাহলে মেনু পরিকল্পনাটা কি? মেনুর পরিকল্পনা হলো সময়ের আগে খাবারটা তৈরি হয়ে যাবে বা তৈরি করার একটা প্রক্রিয়া। প্রধান কোর্স অর্থাৎ যে জিনিসগুলো অর্ডার করা হয় সেগুলো, এবং দিকগুলি আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে, অর্থাৎ যে মেনুর চার্টের মধ্যে যে আইটেম গুলো রয়েছে সেগুলো আগে থেকে রেডি করা থাকে। এবং মেনুগুলি সপ্তাহ বা মাসের জন্য পরিকল্পনা করা যেতে পারে, অর্থাৎ এই যে মেনুগুলো তারা তৈরি করবে এটা কিন্তু ওই হোটেল কর্তৃপক্ষ বা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বা ম্যানেজার যারা রয়েছেন তারা কিন্তু একটা পরিকল্পনা করে যে আমি এই সপ্তাহ এই আইটেম গুলো চালাবো এবং আগামী সপ্তাহে এই আইটেম গুলোর সাথে আমি কিছু পরিবর্তন করব এবং নতুন কিছু আইটেম এড করব। অর্থাৎ সাইক্লিক মেনুর মতো করে পরিবর্তন করে করে এই মেনুগুলোকে উপস্থাপন করা হয়ে থাকে। এরপরে হচ্ছে যে কোনো রেস্তোরাঁ বা হোটেলের স্টার্ট আপের আগে মেনু পরিকল্পনার সাথে জড়িত বিভিন্ন কারণ রয়েছে, অর্থাৎ একটা হোটেল বা রেস্টুরেন্ট তৈরি করার আগে বা বিজনেসটা শুরু করতে যাওয়ার আগে মূলত পক্ষে অনেক কিছু পরিকল্পনা করতে হয়। আমরা এগুলো একটু জানবো। তো মেনু পরিকল্পনা বিবেচনা করার কারণগুলি হচ্ছে মূলত খাবারের উপলব্ধতা। খাবারের উপলব্ধতা কি সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে একটি মেনু প্রাথমিকভাবে বাজারে কি কেনা যেতে পারে তার উপর ভিত্তি করে তৈরি করতে হয়। আসলে এটি সত্যি নির্দিষ্ট খাবারের পরিকল্পনার ভিত্তি হওয়া উচিত। মৌসুমে সর্বদা খাবার বিবেচনা, এখানে কিছু ওয়ার্ড লেখার সময় একটু মিস্টেক হয়েছে, এটা আপনারা কমার দৃষ্টিতে থাকবেন। এটা হচ্ছে মৌসুমে মূলত সর্বদা খাবার বিবেচনা করুন। উপলব্ধ উপাদানগুলি সেই অফ সিজন গুলির বিকল্প হিসেবে ভাবুন। অর্থাৎ যে খাবারের উপলব্ধতা রয়েছে, আমরা জানি যে আমাদের দেশের মধ্যে যেহেতু অনেক টুরিস্ট স্পট রয়েছে,
এই টুরিস্ট সেশন গুলো যখন চলে বা সিজন গুলো যখন চলে, ওই টুরিস্ট স্পট গুলোর মধ্যে কিন্তু খাবারের আইটেম গুলো ভিন্ন ভিন্ন ভাবে পরিবর্তন করে করে তৈরি করা হয় এবং নতুন নতুন অনেক খাবারের আইটেম তৈরি করে থাকেন যারা শেফ রয়েছেন তারা। তাদের মূল টার্গেটটা হচ্ছে কাস্টমারদের আকর্ষণ করা বা টুরিস্টদেরকে আকর্ষণ করা বা ট্রাভেলারদের আকর্ষণ করা বা পর্যটকদের আকর্ষণ করা। তো এই জিনিসটার উপর বেসিস করে, তো এটা তো সিজন অনুসারে চলছে, তাহলে বাকি সময় কি আমাদের রেস্টুরেন্ট বা হোটেলগুলো বসে থাকবে? তাহলে চলতে হবে না তাদের? তো এই কথাটাই বলা হচ্ছে যে যে সিজন অনুসারে যখন সিজন আসবে তখন এক ধরনের খাবারের আইটেম তৈরি করব এবং সিজন যখন চলে যাবে তখন কোন ধরনের খাবার আইটেম গুলো আমরা সরবরাহ করব, অথবা সিজন থাকুক না থাকুক আমরা কিভাবে আমাদের খাবার আইটেম গুলো সাজাবো, এই জিনিসটা কিন্তু মেনু পরিকল্পনা করার আগে বা মেনু তৈরি করার আগে বা রেস্টুরেন্ট বিজনেসে যাওয়ার আগে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর হচ্ছে কস্টিউমার্স এর খাদ্য অভ্যাস। তো খাদ্য পরিচালকরা আশেপাশে যেখানে খাদ্য প্রতিষ্ঠান অবস্থিত সেখানে একটি জরিপ নিতে পারেন এই কাজটা করার জন্য, অর্থাৎ বিজনেসে নামার আগে একটু জরিপ নিতে পারেন। জরিপটি আশেপাশে বসবাসকারী মানুষের সংস্কৃতি বিবেচনা করতে পারে, অর্থাৎ যে এলাকায় আপনি রেস্টুরেন্টের বিজনেস করতে চাচ্ছেন ওই এলাকার মানুষগুলো আসলে কি চায়, তারা কি জিনিসটাকে পছন্দ করে, তারা কোন কোন খাবারের আইটেম গুলোকে পছন্দ করে, তারা কত প্রাইজের খাবারগুলো খেতে তারা স্বাবলম্বী বা কত টাকা দামের খাবারগুলো খেতে তারা পারবে, এই জিনিসগুলোর উপর বেসিস করে মূলত পক্ষে আপনাকে মেনুটাকে পরিকল্পনা করতে হবে আপনার বিজনেসটার জন্য। এরপরে বলা হচ্ছে যে লোকেরা এমন একটি খাদ্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবে যেখানে তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষা, সেই সাথে তারা যে খাবার খায় তাতে তাদের বিশ্বাস এবং অনুশীলন লঙ্ঘন করা হয় না এমন খাবারের রেস্টুরেন্ট গুলো বা হোটেল গুলোকে কিন্তু মূলত পক্ষে স্বাভাবিক মানুষরাই পছন্দ করে, যেখানে কোনো ঝামেলা হবে না, যেখানে আমার যতটুকু সামর্থ্য আছে তত টাকা দিয়ে আমি ভালো মানের একটা খাবার খেতে পারি, যে হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে সব সময় দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে কাস্টমারদের আকর্ষণ করা, যেগুলো যে কাস্টমারকে আকর্ষণ করতে পারবে ওইভাবেই মূলত পক্ষে মেনুটাকে আমাদের পরিকল্পনা করতে হবে, তবে ভেন্যুটাকে আমাদের সাজাতে হবে। তো এটাই হচ্ছে মূলত মেনু পরিকল্পনার কয়েকটা বিষয়। এরপর আমরা আরো বেশ কয়েকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে পরিমাণ অর্থ উপলব্ধ, অর্থাৎ যে একটি খাদ্য প্রতিষ্ঠানের খাদ্য প্রস্তুতির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট বাজেট রয়েছে যে কত টাকা আমরা ব্যয় করব, এরপরে কত টাকা আমাদের ইনকাম করতে হবে বা কাস্টমারদের জন্য কতটুকু সার্ভিস দিব, তারপর হচ্ছে স্টাফ রয়েছে, কারেন্টের বিল রয়েছে, অর্থাৎ হরেক রকমের খরচ রয়েছে। তো সব কিছুর কথা মাথায় রেখে মূলত পক্ষে আপনাকে বিজনেসের মধ্যে নামতে হবে। এরপরে হচ্ছে পরিমাণের সময় উপলব্ধ, খাদ্য প্রস্তুতি অবশ্যই সময়সীমা পূরণ করতে হবে, কাস্টমারদের দেখা করার জন্য তাদের নিজস্ব খাবারের সময়সূচি রয়েছে। দ্রুত পরিষেবা একটি আদর্শ প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, অর্ডার করা খাবারের সবচেয়ে কম সময়ে প্রস্তুত করা উচিত। এটি উপলব্ধি করার জন্য সময় সাশ্রয়ী কৌশলগুলি অবশ্যই রাঁধুনিদের দ্বারা নিযুক্ত করতে হবে বা স্যাফের দ্বারা নিযুক্ত করতে হবে, বিশেষত যদি তারা অর্ডার করে থাকে, অর্থাৎ যে খাবারগুলো, অর্থাৎ যখন না কতগুলো টুরিস্ট বা কতগুলো কাস্টমার একটা রেস্টুরেন্টের মধ্যে যায়, আমরা হরেক রকম দেখেছি বা আমাদের অনেকেরই এক্সপেরিয়েন্স আছে যে আমরা খাবারের অর্ডার করেছি অনেক আগে, সেটা এই খাবারের অর্ডার যেটা করা হয়েছে সেটা সম্পূর্ণরূপে আমরা পাইতে কমসে কম দেখা যাচ্ছে 10 থেকে 15 মিনিট সময় চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমার ওই হোটেলের যে সার্ভিসের যে ব্যবস্থাপনাটা রয়েছে ওই সার্ভিস ব্যবস্থাপনাটার মধ্যে আমাদের একটা খারাপ বা বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে যায়, এমনও দেখা যায় হচ্ছে যে পরের দিন আমরা ওই হোটেল বা ওই রেস্টুরেন্টের মধ্যে নাও যেতে পারি। কারণ কি, ওই হোটেল বা রেস্টুরেন্টের মধ্যে যে সার্ভিসের সিস্টেমটা রয়েছে ওই সার্ভিসের সিস্টেমটার মধ্যে কিন্তু লিকেজ আছে, অথবা ওই সার্ভিস সিস্টেমটা কিন্তু দুর্বল। তাহলে এরকম জায়গায় গিয়ে কিন্তু অনেক মানুষ আছে, অনেক কাস্টমার রয়েছে যে ওইরকম জায়গায় গিয়ে সময় ব্যয় করতে চায় না। তো তারা সবসময় চায় হচ্ছে যে আমি এমন একটা জায়গায় যাব যেটা সময় মতো আমি যে জিনিসগুলো চাচ্ছি সেগুলো পেয়ে যাব। তো এটাই হচ্ছে মূলত পক্ষে পরিমাণ সময় উপলব্ধ করা, এটার উপর বেসিস করে তৈরি করতে হবে, তো বিজনেসটার মধ্যে নামার জন্য চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে প্রকারের ভোক্তা, বেশ কয়েক ধরনের ভোক্তা রয়েছে, এটি কাস্টমারদের বয়স, পেশা, আর্থসামাজিক স্থিতি এবং পুষ্টির চাহিদাকে বোঝায়। উদাহরণস্বরূপ ধরুন স্কুল ক্যান্টিন, যেখানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, ক্যান্টিন ম্যানেজারকে অবশ্যই কার্বোহাইড্রেট এবং প্রোটিনযুক্ত খাবার সরবরাহ করতে হবে, যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী বাচ্চা। ঠিক আছে? তো মূলত পক্ষে এই যে ক্যান্টিনের কথা বলা হচ্ছে এখানে, ক্যান্টিন রিলেটেড অথবা স্কুল কলেজ আছে ওই প্রতিষ্ঠানের আশেপাশে যে হোটেল বা রেস্টুরেন্ট গুলো রয়েছে
তাদের মেনুগুলো কিভাবে তৈরি করতে হবে বা তাদের কোন বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি তাকাতে হবে। তাহলে এই কথাটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ওই হোটেল বা রেস্টুরেন্ট গুলোর অবশ্যই ওই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীগুলো রয়েছে ওই শিক্ষার্থীগুলোর দিকে নজর রাখতে হবে যে তাদের জন্য কোন খাবার আইটেম গুলো খুবই দরকারি। তো আমরা জানি হচ্ছে যে একটা জেনারেল পার্সনের জন্য, স্টুডেন্টদের জন্য অবশ্যই কার্বোহাইড্রেট যুক্ত খাবার এবং প্রোটিন যুক্ত খাবার সবচেয়ে বেশি দরকার তাদের গ্রোথের জন্য। তো এইজন্য মূলত পক্ষে ওইটার উপর বেসিস করে ওইভাবে মেনুটাকে তৈরি করতে হবে এবং বিজনেসটার মধ্যে তাদের নামতে হবে। এরপর হচ্ছে পরিবেশগত অবস্থা। এখানে কেউ গরম গ্রীষ্মের মাস এবং ঠান্ডা বর্ষার মাসগুলির কথা ভাবেন। খাদ্য প্রতিষ্ঠানগুলিতে দেওয়া নির্দিষ্ট খাবারগুলি পরিবেশগত তাপমাত্রা বিবেচনা করা উচিত। ঠান্ডা বর্ষার দিনগুলিতে বিশেষ গরম খাবার দেওয়া যেতে পারে এবং এর বিপরীতে খাবার দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের নিয়মিত মেনু ছাড়াও পরিবেশের অবস্থার সাথে সামঞ্জস্য রেখে মৌসুমী অফারগুলি থাকবে। এখানে মৌসুমী অফার এটা মৌসুমী না। এটা হচ্ছে যে মূলত পক্ষে অ্যালফাবেট লেখার সময় একটু মিস্টেক হয়। তো পরিবেশগত অবস্থা বলতে বোঝাচ্ছে গ্রীষ্মের দিনে গ্রীষ্মের খাবার পাওয়া যাবে, এরপরে হচ্ছে শীতের দিনে শীতের খাবার পাওয়া যাবে। এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে শুধু শীতের দিনে শীতের খাবার পাওয়া যাবে কিন্তু গ্রীষ্মের খাবার পাওয়া যাবে না, এটা হতে পারে না। যেমন সাপোজ ধরেন আমাদের বাংলাদেশের মধ্যে যখন শীতকাল আসে তখন হচ্ছে যে পিঠা উৎসবের মতো একটা উৎসব চলে, অর্থাৎ হরেক রকমের পিঠেরা আমাদের আহ এই শীতের মৌসুমের মধ্যে তৈরি করা হয় বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকে যারা এই পিঠা উৎসবের আয়োজন করে থাকে। তো এটা কিসের জন্য? এটা মূলত একটা সিজন অনুসারে হচ্ছে, কিন্তু ব্যবসার খাতিরে শুধু সিজনের যে পরিবর্তনটা হয় এটাতে যেমন করে স্পেসিফিক কতগুলো আইটেম তৈরি করা হয়, ঠিক তেমনি ভাবে যে আইটেম গুলো সচরাচর চলে এই আইটেম গুলো কিন্তু থাকে, এই আইটেম গুলো থাকে। তো মূলত এখন দুইটা জিনিস হলো, একটা হচ্ছে রেগুলার আইটেম এবং মৌসুম পরিবর্তন অনুসারে যে আইটেম গুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এই আইটেম গুলো তৈরি করে, তাহলে অবশ্যই বিজনেসের জন্য ভালো হবে। কারণ একের ভিতর দুই বা একের ভিতর সব যেখানে পাওয়া যায় কাস্টমাররা সবসময় ওইদিকেই চলে যায় বা ওইদিকেই ঝুঁকে। তো এটাই বলা হচ্ছে যে পরিবেশগত অবস্থা। এরপরে আমরা দেখব হচ্ছে উপলক্ষ। উপলক্ষটা হচ্ছে ক্রিসমাস, অর্থাৎ বেশ কয়েকটা উপলক্ষ রয়েছে যখন অনেকগুলো রেস্টুরেন্ট থেকে অর্ডার নেওয়া হয় বা অনেকগুলো হোটেলে অর্ডার আসে, অনেকগুলো রেস্টুরেন্টে অর্ডার আসে, সেরকম কতগুলো উপলক্ষ রয়েছে। যেমন হচ্ছে ক্রিসমাস, জন্মদিনের সময়, বার্ষিক দিন, বার্ষিক পরীক্ষা যখন শেষ হয়ে যায় অথবা বিভিন্ন বার্ষিকীর ক্ষেত্রে বিবাহ বার্ষিকী হইতে পারে সেটা, অথবা আদার্স অনেক বার্ষিকী রয়েছে এগুলো হইতে পারে, এবং ইত্যাদি বিশেষ অনুষ্ঠানে বিশেষ মেনু প্রয়োজন হয়, এই মেনুগুলোর কিন্তু অর্ডার আসে। ম্যানেজারকে অবশ্যই প্রধান খাবার, এন্ট্রি, ক্ষুধার্ত, সালাদ এবং ডেজার্টের একটি সম্পূর্ণ তালিকা প্রস্তুত করতে হবে যা থেকে পৃষ্ঠপোষকেরা বেছে নিবেন। অর্থাৎ এই সময়গুলোর মধ্যে যে আইটেমগুলো বেশি চলবে, এই সময়গুলোর মধ্যে যে আইটেমগুলো বেশি চলবে ম্যানেজারকে অবশ্যই ওই দিকটার দিকে নজর করতে হবে। তাকে যে খাবার আইটেমগুলো তৈরি করবে অথবা ওই হোটেল বা রেস্টুরেন্ট যে খাবার আইটেমগুলো তৈরি করবে বা খাবার আইটেমের যে মেনুগুলো তৈরি করবে অবশ্যই এটা এমন মেনু হতে হবে যাতে করে এই সময়গুলোর মধ্যে খাপ খায়। আদারওয়াইজ কিন্তু তাদের কষ্ট করতে হবে বা তাদের ব্যবসার ক্ষেত্রে একটু ক্ষতি হতে পারে যদি তারা এভাবে সময় অনুসারে সময় অনুযায়ী খাবার আইটেমগুলো তৈরি না করে। এরপরে হচ্ছে ব্যবসার প্রকার। এর মধ্যে রয়েছে আপনারা যে ধরনের খাদ্য প্রতিষ্ঠান থাকবে বা আপনার যে ধরনের খাদ্য প্রতিষ্ঠান থাকবে, হয় সেটা বিলাসবহুল অথবা হোক সেটা ক্যান্টিন অথবা হোক সেটা কফি শপ অথবা হোক সেটা ক্যাফেটেরিয়া এবং আদার্স পছন্দগুলো হতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে মূলত পক্ষে আমরা আমাদের সামর্থ্য অনুসারে কিন্তু এই বিজনেসটা করতে পারি। সেটা হচ্ছে আমাদের ক্যান্টিন করার সামর্থ্য আছে কিন্তু আমাদের বিলাসবহুল হোটেল বা রেস্টুরেন্ট করার সামর্থ্য নাই। তাহলে এক কথা হচ্ছে আমি প্রথমে আমাদের লেকচারগুলোর মধ্যে বলেছিলাম যাদের কিন্তু পার্সোনালি কয়েকজন বন্ধু মিলে বিজনেস করার চিন্তা ভাবনা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে যে সবাই শেয়ার দিয়ে মূলত ছোটখাটো একটা প্রতিষ্ঠান থেকে সামনের দিকে যাওয়া যায়। তো এখানে একটা কৌশল এপ্লাই করতে হয়। আসলে কৌশলটা হচ্ছে আপনাদের যখনই আপনারা নতুন কোনো কিছু করতে চাইবেন তখন অবশ্যই মার্কেটিং এর দিকটা আপনাদের খুবই নজর রাখতে হবে। অর্থাৎ মার্কেটিং এর দিকটাকে যদি আপনারা স্টেবল করতে পারেন তাহলে আপনার প্রতিষ্ঠানটা খুব সহজভাবে চলবে, এটা আপনারা শিওর থাকতে পারবেন। এরপরে আরেকটা জিনিস হচ্ছে প্রতিষ্ঠান যখন নতুন হয় তখন সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় যে জায়গায় স্যাপ কাজ করছে ওই জায়গাটা যাতে সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনার ওই প্রতিষ্ঠানটা ওই রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, ক্যান্টিন হোক, ক্যাফে হোক, যেটাই হোক না কেন ওই স্থানটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে করে কাস্টমার আপনার এই প্রতিষ্ঠানটা দেখে তার মনের মধ্যে কোনো সংকোচ প্রকাশ না হয়
বা তার কোনো মনের মধ্যে খারাপ কোনো চিন্তা ভাবনা না আসে, অবশ্যই যদি আপনার ওই রেস্টুরেন্ট বা ওই প্রতিষ্ঠানটি সম্পর্কে তার ভালো ধারণা আসে, সে যেমন আসবে তার সাথে হয়তোবা সে কালকে তার বন্ধুকে নিয়ে আসতে পারে, তার বন্ধু তার বন্ধুকে নিয়ে আসতে পারে। এভাবে দেখা যাবে যে আপনার বিজনেসটা সামনের দিকে এগোতে থাকবে। এরপর হচ্ছে ব্যবসার ঘন্টা। দিনের সময় অন্তর্ভুক্ত যে প্রতিষ্ঠান খোলা হবে, অর্থাৎ এখানে ব্যবসার কিন্তু একটা রেস্টুরেন্ট পরিচালনা করার ক্ষেত্রে, মেনু পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানি বর্তমানে সবগুলো হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সময় অনুসারে ডিউটি করা হয়। সেটা সকাল থেকে বিকাল হোক বা সকাল থেকে সন্ধ্যা হোক, একটা ডিউটি অনুসারে কিন্তু স্টাফরা ডিউটি করে থাকে। তো এটার কথা এখানে বলা হচ্ছে। তো এখন দেখবো আমরা মেনুর ধরন। মেনুর ধরন মেনুর ধরনটি এই ফ্যাক্টর বিবেচনা করা হয়, এটা হবে এলে কাটতে অর হতে হবে দেজুর মেনু, এবং যেভাবেই খাবারগুলো পরিবেশন করা হবে, বুফে হোক অথবা সেটা পরিষেবা হোক বা বসে থেকে পরিষেবাটা নিতে হোক, যেভাবেই হোক না কেন। এরপর হচ্ছে কর্মী এবং সুবিধা। তাহলে প্রস্তুতি, রান্না এবং পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য প্রয়োজনীয় কর্মীদের সংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এখানে কথা হচ্ছে আপনি এমন একটা রেস্টুরেন্ট করলেন যেখানে দরকার হচ্ছে ১০ জন মানুষের। এখন আপনি এই ১০ জন মানুষ না রেখে আপনি পরিষেবা দেওয়ার জন্য রাখলেন ৫ জন মানুষ। তাহলে ৫ জন মানুষ ১০ জনের কাজ করতে গেলে অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে না। কাস্টমাররা বোর ফিল করবে। আমি যে ১ম এ বলেছিলাম যে প্রতিষ্ঠানের মধ্যে আপনার দেখা যাচ্ছে যে আপনি ভালো দেখলেন, বাহির থেকে খুবই ভালো দেখলেন। আপনি এখানে খেতে গেলেন। কিন্তু দেখলেন যে আপনি অর্ডার করেছেন ৫ মিনিট হয়ে গেল, ১০ মিনিট হয়ে গেল, ১৫ মিনিট হয়ে গেল। আপনার অর্ডার যেটা করেছেন সেটা এখনো পাচ্ছেন না। তাহলে আপনি কি ওই রেস্টুরেন্টের মধ্যে যাবেন? বা ওই হোটেলটার মধ্যে যাবেন? আপনার তো তার সৌন্দর্য দেখে তো কোনো লাভ নাই। তার সৌন্দর্য দিয়ে আপনি কি করবেন? আপনি যে কাজটার জন্য গেছেন সেটা যদি আপনি পরিপূর্ণভাবে পান তাহলে তো আপনি সন্তুষ্ট হবেন বা আপনার মনটা খুশি হবে। তো মূলত এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা পাওয়ার জন্য অবশ্যই যে রেস্টুরেন্ট তৈরি করবে বা রেস্টুরেন্টের যে ম্যানেজার রয়েছে বা হোটেলের যে ম্যানেজার রয়েছে তার কর্মী সেবা, কর্মীদের দিকে নজর রাখতে হবে। অর্থাৎ যেখানে যতটুকু দরকার ততটুকু পরিমাণে কাস্টমার বা লোকবল নিয়োগ করতে হবে যাতে করে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করা যায়। এরপরে আমরা দেখব হচ্ছে কর্মী ও সুবিধাগুলিতে বিবেচনা করা হবে যেগুলো পয়েন্ট, বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে। সেটা হলো মেনুগুলি পর্যাপ্তভাবে পরিকল্পনা করতে পারে যখন কর্মী পর্যাপ্ত থাকে। এরপর হচ্ছে আপনারা সম্ভাব্য পোশাকধারীদের বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেকটা রেস্টুরেন্ট বা প্রত্যেকটা হোটেলের মধ্যে কিন্তু স্পেসিফিক কিন্তু তাদের ড্রেস তৈরি করা হয়ে থাকে। এই কথাটা এখানে বলা হচ্ছে। এরপর হচ্ছে মেনুটি নিযুক্ত লোকের সংখ্যাকে প্রভাবিত করে। অর্থাৎ কতগুলো লোক রয়েছে এবং এই মেনুগুলো অর্ডার যেগুলো দেওয়া হয়েছে কাস্টমারের মাধ্যমে এগুলো কিভাবে পূরণ হচ্ছে না হচ্ছে এবং কিভাবে সার্ভিসটা হচ্ছে সবকিছু কিন্তু কর্মীদের উপরে নির্ভর করে থাকে তারা কিভাবে দিচ্ছে। এরপর হচ্ছে রান্নাঘরের সুবিধা এবং পরিষেবা। এলাকা সহ রান্নাঘরের বিন্যাসগুলি মেনুকে প্রভাবিত করে থাকে। ওই যে প্রথমে বলেছিলাম যে জায়গায় সেফ কাজ করছে ওই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কাস্টমার যদি দেখে তাহলে কাস্টমার মনে একটা সংকোচ তৈরি হবে। সেজন্য মূলত পক্ষে এই যে সংকোচটা আছে সেটা যেমন বিজনেসের এফেক্ট করতে পারে, ঠিক তেমনি হচ্ছে কাস্টমার সন্তুষ্টি যখন চলে যাবে তখন মূলত পক্ষে কাস্টমারদের আমরা দেখবো যে আস্তে এই জিনিসগুলো কমে যাচ্ছে, অর্থাৎ রেস্টুরেন্ট দিকে মানুষ আসা কমে যাচ্ছে। এই জন্য মূলত পক্ষে সব সময় দেখতে হবে যাতে করে খাবার তৈরি করার স্থানটা সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপরে হচ্ছে মেনুটি খাবার প্রস্তুত করার পদ্ধতি এবং পরিবেশিত অংশের আকারকে প্রভাবিত করে থাকে। অর্থাৎ এই যে মেনুটা রয়েছে, মেনুটা মূলত পক্ষে যে খাবারগুলো তৈরি হচ্ছে বা কি খাবারগুলো তৈরি হবে, তাহলে কি বললাম, মেনুটা মূলত পক্ষে কি খাবারগুলো তৈরি হচ্ছে বা কি খাবার তৈরি হবে এবং কিভাবে পরিবেশিত হবে এই জিনিসগুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে থাকে এই মেনুটা। ঠিক এই মেনুটাকে কন্ট্রোল করার জন্য বা এই মেনুটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগ করতে হয়। তো এটাই ছিল মূলত পক্ষে আমাদের ফুড অ্যান্ড বেভারেজ যারা ট্রেনিং করছেন বা ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে যারা পড়ালেখা করছেন, ডিপ্লোমা করছেন ১ বছরের, যারা হোটেলে জব করার আশা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেনুটা সম্পর্কে খুব ভালো করে ধারণা রাখতে হবে। তো আশা করি যারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেছেন আপনারা মেনু সম্পর্কে বেশ কয়েকটি বিষয় জানতে পেরেছেন এবং খুব ভালোভাবে জানতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি আপনার বন্ধুদেরকে জানাবেন যে এই চ্যানেলটার মধ্যে এরকম জিনিসগুলো পাওয়া যায়। এখানে খুব ভালোভাবে এক্সপ্লেইন করা আছে।
তো আপনি যদি আমাদের চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে, যাতে আপনারা ভিডিওটা পান এবং ভিডিওটা দেখতে পারেন, তার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন এবং সুস্থ রাখেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।